এই ঘটনার বছর চারেক পরে আমি কোনো একটা কাজে ওই বহরমপুরের আশেপাশেই গিয়েছিলাম। কি মনে হতে সেই গ্রামে আবার গিয়েছিলাম, বুঝলে। আর সেখানে গিয়ে আমি একটা বড় ধাক্কা খেয়েছিলাম। লক্ষ্মীকান্তের বাড়িতে গিয়ে শুনেছিলাম একটা আশ্চর্য ঘটনা। সেদিন সে ওই দেবী মূর্তি প্রতিষ্ঠা করেছিল, তার পরের দিন অনেক রাতের দিকে নাকি তার মেয়ে আবার ফিরে এসেছিল। সেই আগের মতোই চোখ, মুখ, নাকের গড়ন আগের মতোই দেখতে, শুধু খানিকটা লম্বা হয়ে গেছে। দেখে মনে হয় তার সেই 7 বছরের মেয়ে এখন প্রায় 10 বছরের হয়ে গেছে। লক্ষ্মীকান্তের মুখে কথা শুনে তার মেয়েকে দেখার বড় স্বাদ হয়েছিল, কিন্তু তার মেয়ের বয়স তখন বেড়েছে। তার বিয়েও দিয়ে দিয়েছিল লক্ষ্মীকান্ত। এমন আশ্চর্য ঘটনা সেই গ্রামে সবাই জানতো, কিন্তু এইটা কি করে হয়েছিল তার কোনো উত্তর আমি খুঁজে পাইনি। একটা মেয়ে 7 বছর বয়সে জলে ডুবে মারা গেল, অথচ 3 বছর পরে আবার ওই 10 বছর হয়ে ফিরে এলো। এমন ঘটনা তোমরা কখনো শুনেছ তোমাদের জীবনে? হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু রয়েছি আপনাদের সাথে। আজ আপনারা শুনতে চলেছেন তারানাথ তান্ত্রিকের একটি গল্প। তারানাথ তান্ত্রিকের কোনো গল্পই মিথ্যে নয়, সব গল্পগুলোই বাস্তব, চরম বাস্তব। তারানাথ তান্ত্রিক পরিব্রাজকের মতো চলতে চলতে এক অচেনা গ্রামে এক গ্রামবাসীর বাড়িতে আশ্রয় নেয়, এবং সেই গ্রামবাসীর বাড়িতে সে জানতে পারে এক ভয়ানক, অদ্ভুত, রহস্যময় ঘটনা। তার মেয়েকে নিয়ে এক রহস্য দানা বেঁধেছিল সেই বাড়িতে। কিভাবে তারানাথ তান্ত্রিক সেই সকল রহস্য উন্মোচন করল তা জানতে হলে শুনতে হবে আমাদের আজকের এই গল্পটি। সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক এবং দেবীর মহিমা। গল্পের সূত্রধার এবং তারানাথ তান্ত্রিকের চরিত্রে রয়েছি আমি, দিব্যেন্দু। শুনতে থাকুন আজকের গল্প। তারানাথ সোজাসুজি কিশোরীর দিকে তাকিয়ে অপলকভাবে চেয়ে রইল কিছুক্ষণ। তোমরা মনে করো আমি আমার গোটা সাধনার জীবনে শুধুমাত্র অশুভ শক্তির পেছনেই ঘুরে বেরিয়েছি, তন্ত্র মন্ত্র ক্ষমতা লব্ধ করতে চেয়েছি, আর শুধু সঙ্গ করতে চেয়েছি, তেমন কিন্তু নয়। মাঝে মাঝে আমি এমন অনেক পরিস্থিতির মধ্যেও পড়েছি যেখানে শুভ অশুভ কোনো কিছুই আমি বুঝে উঠতে পারিনি। তবে সেই সব কথা গোটা জীবনে মনে থাকবে আমার। তোমাদের সেই সমস্ত বলি না, তার কারণ এসব শুনলে তোমরা খুব একটা আনন্দ পাবে না। কারণ তোমরা শুনতে চাও বিপদের গল্প, তোমরা শুনতে চাও কোথায় কোন মানুষ কিংবা কোনো চরম বিপদে পড়েছি, আর তারপর কিভাবে সেই বিপদ থেকে উদ্ধার পেয়েছি। সেই মধুসুন্দরী দেবীর কথা তোমাদের যেভাবে বলেছিলাম সেবার তোমরা শুনেছিলে বটে, কিন্তু সে কথা মনে রাখোনি। তোমরা মনে রেখেছো এমন সব কথা যেগুলো আমার কাছে একেবারেই সাধারণ ব্যাপার। কিশোরী কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর ইতস্তত করে বলল, ঠাকুরমশাই, এই কথা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক যে সপ্তাহে একটা দিন আপনার কাছে আসি যখন একটা দারুণ গল্প শুনতে চাই, যে গল্প শুনতে শুনতে আমাদের হাঁ হয়ে যেতে হবে। কিন্তু তাই বলে এমন নয় যে বিপদের গল্প ছাড়া আমরা শুনি না। আমরা কাল ভৈরবের গল্প শুনেছি, মধুসুন্দরী দেবীর গল্প শুনেছি, এমনকি এমন অনেক গল্পও শুনেছি যাতে কোনো বিপদের গন্ধও ছিল না। সেই সব কিন্তু আমরা মনে রেখেছি। তারানাথের কথায় কিশোরী বোধহয় সামান্য অপ্রস্তুত বোধ করছিল, তাই আমি বললাম, আসলে সে কথা নয়। এমন এক বৃষ্টির দিনে সেই সমস্ত গল্প শুনতে শুনতে আমরা অবাক হয়ে যাই। আপনার ক্ষমতার কথা, আপনার চোখে দেখা অলৌকিক কিছু কথা আমাদের শুনতে বেশ ভালো লাগে।
তবে আপনি আপনার জীবনের যে গল্পই বলেছেন সমস্ত গল্পই আমরা সমান মনোযোগ সহকারেই শুনেছি, কিন্তু আমার কথার সমর্থন জানিয়ে এবার কিশোরী বলে উঠল, হ্যাঁ ঠাকুরমশাই, তাই তো। আপনি যে গল্প বলেছেন তার সব কিছুই আমাদের কাছে সমান, সব কিছুই গুরুত্বপূর্ণ। আপনার সমস্ত গল্পের মধ্যেই কিছু একটা আছে। আর তাছাড়া আপনি যেভাবে গল্প বলতে পারেন সেভাবে আর অন্য কেউ বলতে পারে না। তারানাথ তারপর আর একটাও কথা না বলে সামনে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করলো। দুবার বেশ গভীরে টান দিয়ে ধোঁয়া চারিদিকে ছড়িয়ে দিয়ে বলল, তোমাদের এই সমস্ত বলার একটা কারণ রয়েছে। কাল বিকেলের দিকে আমার কাছে এক খদ্দের এসেছিল, বুঝলে। তার বাড়িতে নাকি অদ্ভুত সব ব্যাপার ঘটে চলেছে। তো সমস্ত কিছু শুনতে শুনতে আমার মনে হলো তার বাড়িতে যা ঘটে চলেছে তাতে অশুভ শক্তির কোনো ব্যাপার নেই। আমার মনে হয় তার বাড়িতে কোনো শুভ শক্তিরই প্রভাব পড়েছে। এমনটা অবশ্য মাঝে মাঝে হয়, কোনো জায়গায় স্থান মাহাত্ম্য বদলে গিয়ে শুধু শক্তির প্রভাব বেড়ে যায়। সেক্ষেত্রে এই বিপদ থেকে নিস্তার পাওয়ার একটা উপায় রয়েছে। সেই স্থানে সেই শুভ শক্তি অর্থাৎ কোনো দেবদেবীর মন্দির প্রতিষ্ঠা করা। এই কাজ করলে আপাতভাবে সেই বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আসলে যখন কোনো শুভ শক্তি পৃথিবীর বুকে কোথাও জায়গা করে নিতে যায় তখন সে এভাবেই তার ইপ্সিত ইচ্ছের জানান দিতে চায়। সেই কথা শুনতে শুনতেই আমার হঠাৎ করেই অনেকদিন আগের একটা কথা মনে পড়ে গিয়েছিল। সেই কথাটা যে আমি কি করে ভুলে গিয়েছিলাম সেটাই বুঝতে পারছিলাম না। আসলে মনের মধ্যে এত অতীতের কথা জমানো রয়েছে, স্মৃতির পাতা উল্টোতে উল্টাতে কখন যে কোনটা টুপ করে বাইরে বেরিয়ে আসে তাই বুঝতে পারি না। তেমনি কোনটা চাপা পড়তে পড়তে একেবারে স্মৃতির অতলেই হারিয়ে যায় তাও ঠিক মনে থাকে না। তাই যখন কথাটা মনেই পড়লো তখন আমি ভেবে রেখেছিলাম তোমাদের আজ সেই কথাটাই শোনাবো। আর আজ তোমরা তাড়াতাড়ি চলে এলে। তারানাথ এক টানা এতগুলো কথা বলে চুপ করলো। আসলে আমাদের আজ তাড়াতাড়ি চলে আসার অবশ্য একটা কারণ রয়েছে। কাল খবরে আবহাওয়ার যে খবর শোনানো হয়েছিল তাতে বলা হয়েছিল আজ সকাল থেকে আকাশ সামান্য মেঘলা থাকবে, তবে বৃষ্টি হবে দুপুরের পর থেকে। তাই কাল অফিস থেকে ফেরার সময়ই আমরা ঠিক করেছিলাম আজ সকাল সকাল তারানাথের কাছে চলে আসব। তাই সকালে যখন কিশোরী এসে পড়ল তখন আমি দরজা খুলে বললাম, সে কি তাড়াতাড়ি আসার কথা বলেছি বলে এত তাড়াতাড়ি চলে আসবে? এখনো তো আমার চা খাওয়াই হয়নি। তাহলে তো বেশ ভালোই হলো, আজ তোমার সাথে আমিও এক কাপ চা খেয়ে যাব বৌঠানের হাতে। গিন্নি ঘরের মধ্যেই ছিল। আমাদের কথা শুনে সামান্য হেসে রান্নাঘরের দিকে চলে গেল। কিশোরী যখন গুছিয়ে ঘরে ঢুকে বসলো তখন বাইরের আকাশটা কালো হয়ে এসেছে। দরজা বন্ধ করার আগে আমি একবার উকি মেরে দেখে নিয়েছিলাম, কিন্তু বৃষ্টির নাম গন্ধ এখনো নেই। এ কথা ও কথার পর কিশোরী বলল, এই এমন একটা আবহাওয়া তৈরি হয়েছে না, বাইরে না বেরোলে বুঝতেই পারবে না গোটা আকাশ কালো করে আসছে, চারপাশ অন্ধকার হয়ে গেছে। এই বৃষ্টি নামবে নামবে করছে, কিন্তু বৃষ্টির নাম গন্ধও নেই। এমন সময় দূরে কোথাও বৃষ্টি হয়েছে, বুঝেছ? সেই কারণেই এমন গুমোট হয়ে আছে আকাশটা। এদিকে বৃষ্টিটা একটু পরে আসতে শুরু করবে, দেখছো না কেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিশোরী গুনগুন করতে লাগলো। তার মনটা যে প্রসন্ন হয়েছে তা বুঝতে পেরেছিলাম। আর প্রসন্ন থাকার আরও একটা কারণ রয়েছে। এখন মাসের প্রথম, আমাদের দুজনেরই পকেটের অবস্থা বেশ ভালো। তাই কিশোরী গুনগুন করে যখন গান গাইছিল তখন আমি বলে উঠলাম, আজ ভাবছি তারানাথের জন্য একটা চাদর নিয়ে যাব, বুঝলে? তারানাথের চাদরটার অবস্থা দেখেছো তো, একেবারেই ছিঁড়ে ফর্দা ফাই।
সে কথা তাকে বললে সে তো আর নিতে চাইবে না। তার চেয়ে কিনে নিয়ে গিয়ে একবারে হাতে গুজে দিলে না করতে পারবে না। না করলেই বা শুনছে কে? আর একটাও কথা শোনা হবে না। এই মানুষটা কলকাতা শহরের বুকে এমনভাবে কাটায় কি করে সেটাই আমি বুঝি না। খদ্দের তো ভালো একটা জোটে বলে মনে হয় না। সপ্তাহে একটা দুটো খদ্দের দিয়ে কি আর পেট চলে? আসলে তারানাথেরও দোষ নয়। সে যখন তার ব্যবসা খুলে বসেছিল তখন মানুষজন এই সমস্ত জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, পাথর বিশ্বাস করত। এখন আস্তে আস্তে মানুষ এইসবে অবিশ্বাসী হয়ে পড়েছে। খুব বড় রকমের বিপদে না পড়লে মানুষ জ্যোতিষতান্ত্রিক এদের শরণাপন্ন হয় না। আর তারানাথের যা বয়স হয়েছে, এখন নিজের ব্যবসা বদলে অন্য কিছু নিয়ে তো ভাবতেও পারবে না। তাও চারি বিয়ে হয়ে গেছে বলে তারানাথ একদিক থেকে ঝাড়া হাত পা হতে পেরেছে। যদিও মানুষটা একা একা সারাদিন বসে থাকে, সময় বোধহয় কাটতে চায় না। তবুও চারি বেশ ভালো আছে, সেটা দেখেও ভালো লাগে। কিশোরীর কথা সত্যি। চারির বিয়ে হয়ে যাওয়ার পরে সে যে কবার এখানে এসেছে, তার মুখে সব সময় হাসি লেগে থাকতো। অবশ্য চারিকে আমরা মন মরা হতে খুব একটা কখনো দেখিও নি। তবে বোঝা যায় যে নতুন জীবনে, নতুন সংসারে সে বেশ ভালোই মানিয়ে গুছিয়ে নিয়েছে। আর শুনেছি তার বর নাকি ব্যবসায়ী। কাজের জন্য তাকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হয়। একা হাতে চারি তার শ্বশুরবাড়ি বেশ ভালো করেই সামলাচ্ছে। দুজনে 2 কাপ চা খেয়ে আমরা রাস্তায় নামলাম। কিশোরীর কথাই সত্যি, চারপাশের পরিবেশটা বেশ ভালো লাগছে। মাঝে মাঝে ছুটে যাওয়া গাড়ি ঘোড়া, মানুষজনের দল, সমস্ত কিছুই আগের মতন। কিন্তু আকাশটা কেমন যেন বদলে গেছে। গোটা আকাশের গায়ে কালো মেঘ ছাড়া আর কিছুই দেখা যায় না। দেখলেই বোঝা যায় বৃষ্টি যখন শুরু হবে খুব সহজে থামবে না। আমরা ছাতা নিয়েই বেরিয়েছিলাম। তবে বৃষ্টির সাথে ঝড় হলে যে ছাতায় সামলানো যাবে না তা আমরা জানি। তবে ফেরার পথে বৃষ্টি হলে ট্রামে করেই না হয় চলে আসব। বাকি সামান্য পথ ছাতায় ঠিক মেনে যাবে। কিশোরীর কাছে সিগারেট কেনাই ছিল, তাই সিগারেট কেনার কোনো ঝামেলা রইল না। মঠলেনের রাস্তার মোড়ে তেলে ভাজার দোকান থেকে খানিকটা তেলে ভাজা আর মিষ্টির দোকান থেকে তারানাথের জন্য মাখা সন্দেশ আর রাবড়ি কিনে নিয়ে যখন আমরা তারানাথের বাড়ির কাছে পৌঁছেছিলাম, তখন তারানাথ ঘরের দাওয়ার কাছে বসে উদাসভাবে বাইরের দিকে তাকিয়ে। ঘরে ঢুকতে গিয়ে কিশোরী বলল, কি ঠাকুরমশাই, আকাশের দিকে তাকিয়ে কার ধ্যান করছেন? মধুসুন্দরী দেবী নাকি অন্য কারুর? তারানাথ আমাদের দেখতে পেয়ে হাসলো। তার হাসিটা কিন্তু বেশ সুন্দর বলেই মনে হলো। ওই লম্বা চুল, মুখে গোফদারির জঙ্গল, গায়ে বয়সের বলিরেখা ফুটে ওঠা। রিজু লম্বা শরীরের ওই মানুষটা যখন চুপ করে বসে থাকে তখন তার দিকে তাকালে কেমন যেন গায়ের ভেতরটা ছমছম করে ওঠে। আবার সেই মানুষটাই যখন হাসে তখন বড় প্রশান্তি নেমে আসে মনে। তারানাথের 2টো চোখ যখন দেখি তখন কেমন যেন মনে হয় অমন উজ্জ্বল চোখ কোনো মানুষের হতে পারে না। মধুসুন্দরী দেবী ছাড়া আর কারোর ধ্যান করার জো আছে নাকি? মধুসুন্দরী দেবী একবার জানতে পারলে আমার আর রক্ষা থাকবে না। সেই সেবার তোমাদের তো মনেই আছে, সেই সেবার সেই মেয়েটার নাম মনে নেই। সেবার যা হয়েছিল। তারানাথ তার কথা শেষ করল না। আসলে সে কি বলল তা কিন্তু আমরা বুঝতে পারলাম না। তবে অতীতের কোনো এক গল্পের কথাই বলেছে, যা ইতিমধ্যে আমাদের শোনা হয়ে গেছে। তবে আমরা জানি তারানাথ মধুসুন্দরী দেবী ছাড়া আর কারোর ধ্যান করতে পারে না। মধুসুন্দরী দেবীর বারণ রয়েছে। সে যাই হোক, আমরা তক্তপোষের উপরে উঠে বসলাম। তারানাথ সিগারেট টানতে টানতে এক মনে সিগারেটটা শেষ করলো। তারপর সিগারেটের অবশিষ্টাংশ ও পাশে রাখা নারকেলের মালায় গুজে খুক খুক করে একবার কাশলো। আমাদের আনা চাদরটা কিন্তু তারানাথকে ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। সে একটু গাইগুই করলেও পরে আমার আর কিশোরীর জোড়াজুড়িতে সেটা নিতে বাধ্য হয়েছে। বলেছে, তোমরা বারবার আমায় মায়া বেঁধে ফেলো। এই সংসারের মায়ায় আমি আর বাধা পড়তে চাই না। একটা মায়া যে ছিল সে তো গেছে,
এখন আর নতুন করে আবার নতুন মায়ার বাধা পড়তে কি ভালো লাগে? ওসব তত্ত্ব কথায় আমরা ভুলবো না। আপনার জন্য এইটা এনেছি, আপনি নেবেন। আর শুধু নেবেন না, বেশ বৃষ্টি হলে ঠান্ডা পড়লে এটা গায়ে দিয়ে বসবেন। কিন্তু আপনার ওই পুরনো চাদরটা তো। কিশোরী বড্ড বেশি কথা বলে, সব কিছু যুক্তি দিয়ে বিচার করতে চায়। তারানাথের মুখের উপর অনেক কথা বলে বসে, কিন্তু কিছু কিছু কথা সে যখন বলে বসে তখন আমি তার উপর রীতিমতো বিরক্ত হই। কিশোরী কথাটা বলতে গিয়েও মাঝপথে থেমে একবার আমার দিকে তাকালো। আমি চোখের ইশারায় তাকে চুপ করতে বললাম। তারানাথ কিন্তু সমস্তটা বুঝতে পেরেছিল, তাই সামান্য হেসে বলল, ও চাদর আর আমার পড়া হয় না, তা তোমরা যে খেয়াল রেখেছ আমি জানি। তা এনেছ যখন আমি তা নিলাম। তোমরা মনোক্ষুণ্ণ হবে না, বসো চুপ করে। এখন গল্পটা একটু ভেবে নি। গল্পই বা বলি কেন, এ তো আমার জীবনের ঘটনা, নিজের চোখে দেখা বাস্তব। তোমাদের কাছে তা গল্প। একটু বসো দেখি শান্ত হয়ে। ছোকরা বয়স তোমাদের, বড় অধৈর্য হয়ে পড়ো তাড়াতাড়ি। তারানাথ চুপ করে বসে রইল, আমরাও চুপ করে বসে রইলাম। তারানাথের দুটো উজ্জ্বল চোখ বাইরের মেঘের মধ্যে ঘুরে ফিরে বেড়ানোর বদলে শান্ত হয়ে রইল। যেন মনে হচ্ছিল ওই আকাশের কালো মেঘের দিকে তাকিয়ে অতীতের কোনো ঘটনা পরপর সাজিয়ে নিচ্ছে সে। আর একটু পরেই তার মুখে আমরা সেই কথাই শুনতে পাব। সত্যিই তাই হলো। একটু পরেই তারানাথ বলতে শুরু করলো, জীবনে অনেক অভিজ্ঞতাই হয়েছে আমার। এমন অনেক কিছু দেখেছি কিংবা শুনেছি যা কোনো সাধারণ মানুষ কিংবা কোনো সাধকও তার গোটা জীবনে অন্তত একবারের জন্য কল্পনা করতে পারে না। অথচ কোনো একটা অদ্ভুত কারণে তা আমার জীবনে ঘটে গেছে বারবার। আমার জন্মের সময় আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটা নীল আলো চলে গিয়েছিল। তখনও কি জানতাম আমার জীবন এমন অনিশ্চিত হবে, আর পাঁচটা মানুষের মতো সাধারণ হবে না। সবার মতো সাধারণ সংসার জীবন কিংবা গৃহবন্দী হয়ে আমি থাকতে পারবো না। আমার বেরিয়ে পড়তে হবে এই গোটা উন্মুক্ত দুনিয়ার পথে পথে। যেখানে যা লুকিয়ে রয়েছে সমস্ত কিছু উদ্ধার করার আমার এক প্রবল ইচ্ছা এসে জাগবে। বারবার মানুষের বিপদে ছুটে যাব, আর সেই বিপদের মাঝখান থেকেই লাভ করতে পারতাম অনেক কিছু। সেবার ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছিলাম বহরমপুরে নামের একটা জায়গায়। সেখানে যাওয়ার পেছনে আরো একটা কারণ অবশ্য ছিল। সেই বহরমপুরের শ্মশানের কাছে নাকি এক সাধুদের সঙ্গম হয় বছরের একটা নির্দিষ্ট সময়। আমি বহরমপুরের আশেপাশেই একটা গ্রামে তখন ঘুরে বেড়াচ্ছিলাম। সেখানেই একজনের কাছে জানতে পারি সেই সাধু সঙ্গের কথা। তাই সেখানে গিয়ে যুক্ত হব বলে হাঁটতে হাঁটতে তখন গিয়ে পৌঁছাই বহরমপুরের শ্মশানে। ততদিনে সাধু সঙ্গ শেষ হয়ে গেছে। সাধুরা যে যার মতো বেরিয়ে পড়েছে। আমি মহা ফাপড়ে পড়লাম। ঘুরতে ঘুরতে সব সময় আমি নিজের জন্য একটা লক্ষ্য খুঁজে বেরিয়েছি। এখানে লক্ষ্য ছিল সেই সাধু সঙ্গে গিয়ে যুক্ত হওয়া, কিন্তু তারা তো চলে গেছে। এখন আর কি করি? সেই শ্মশানেই একটা বেলা কোনো রকমে কাটালাম। তারপর একটু বিকেলের দিকে গিয়ে ঢুকলাম সেই গ্রামের মধ্যে। জল তৃষ্ণা এমনকি খিদেও সামান্য কাহিল করেছিল আমায়। এমন সময় পথে দেখা হলো এক লোকের সাথে। সে আমায় দেখে খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপর হাত জোর করে নমস্কার করে বলল, ঠাকুর মশাই কি কোনো তান্ত্রিক কিংবা সাধক? এমন কথা আমায় বহুবার শুনতে হয়েছে, তাই তার কথার উত্তরে সামান্য হেসেই বললাম,
হ্যাঁ, তা বলতে পারো। তবে আমি ভবঘুরে একজন সাধক মাত্র। কিন্তু তুমি কি আমায় এর আগে কোথাও দেখেছো? এই কথাটা বলার একটা কারণ ছিল। সে আমার দিকে এমনভাবেই তাকিয়েছিল যেন আমায় সে এর আগেও দেখেছে, কিংবা আমি তার বহুদিনের চেনা। সে আমার কথার উত্তরে একটু থতমত খেয়ে বলল, না ঠাকুর মশাই, আপনাকে আমি চিনি না, তবে একটা বিশেষ কারণে আমি সে কথা বলছি। আপনি তা পরে বুঝতে পারবেন। আপনি যদি দয়া করে একবার আমার বাড়িতে আসেন তাহলে আমি কৃতার্থ হই। আপনার পায়ের ধুলো আমার বাড়িতে পড়লে আমার মঙ্গলই হবে। আমি স্পষ্টই বুঝতে পারছিলাম সে কিছু একটা বলতে চাইছে, কিন্তু এমন পথের মাঝে দাঁড়িয়ে সে আমার সে কথা বলবে না, আর তাই সে আমায় তার বাড়ি নিয়ে যেতে চাইছে। আমি তার কথায় অবাক হলেও তার সাথে যেতে কিন্তু রাজি হলাম। তার অবশ্য আরও একটা কারণ ছিল। তাকে দেখে আমার বেশ ভালোই লেগেছিল। অমন সুন্দর মুখশ্রী, অমন গোলগাল চেহারা, আর তাছাড়া প্রশস্ত কপাল, মাথার চুল পেছনের দিকে পেতে আছড়ানো। এই সমস্ত কিছু ছাড়াও তার মুখের মধ্যে যেন কি একটা ছিল। আমি চুপ করে আছি দেখে সে বলল, আমার নাম লক্ষ্মীকান্ত ঠাকুর মশাই। আপনি আমার বাড়িতে চলুন, একবারটি চলুন ঠাকুর মশাই। তোমরা তো জানো আমি কারোর অনুরোধ ফেলতে পারি না। আমি চরম বিপদের মধ্যে থাকলেও কেউ যদি আমার কাছে সাহায্য প্রার্থনা করে কিংবা আমার কাছে এসে কিছু চায়, আমি তা দেওয়ার জন্য প্রাণপাত করতে পারি। আর লক্ষ্মীকান্তের সাথে গেলে আমায় তো আর তেমন কিছু করতে হবে না। সে শুধু আমায় তার সাথে নিয়ে যেতে চায়। দেখে মনে হলো সে কোনো বিপদে রয়েছে, আর তাই সে এমনটা করতে চাইছে। তাই আমি আর কথা না বাড়িয়ে তার সাথে তার বাড়িতে গেলাম। তার বাড়িতে গিয়ে পৌঁছাতেই দেখতে পেলাম তার বাড়ির সামনে খানিকটা ফাঁকা জায়গা রয়েছে। তার বাড়িটা গ্রামের এক প্রান্তের দিকে। বাড়ির পেছনে একটা নদীর বাঁক রয়েছে। নদীটা এখানে বাঁক নিয়ে অন্যদিকে ঘুরে গিয়েছে। তার বাড়ির চৌহাদ্দির মধ্যে পা রাখতে যাব, হঠাৎ কি যেন একটা হয়ে এলো। এই বিকেলে নিভে আসা সূর্যের আলোতে চারপাশটা তখনও উজ্জ্বল দেখা যায়। বাড়ির মাটির উপর পা রাখার আগেই আমার গোটা শরীরটা কেমন যেন একেবারে কেঁপে উঠল। আমার পাটা সরিয়ে বাড়ির বাইরে রাখলাম, তারপর ভালো করে তার বাড়ির দিকে তাকালাম। ছোট্ট একতলা বাড়ি, দুটো ঘর পাশাপাশি। তার পাশে খানিকটা ফাঁকা জায়গা, বাড়ির পেছনের দিকে চলে গিয়েছে সেটা। বাড়ির এক কোণে একটা অশ্বত্থ গাছ আছে বলে মনে হলো। অশ্বত্থ গাছ কিন্তু এমনভাবে বাড়ির ভেতরে হয় না, তাই গাছটা যে কিভাবে হয়েছে তা আমি বুঝতে পারছিলাম না। তবুও গাছটার দিকে তাকাতেই আমার কেমন যেন মনে হলো এ বাড়িতে কিছু একটা আছে, শুভ হোক কিংবা অশুভ হোক, কিছু একটা এ বাড়িতে তো আছে। লক্ষ্মীকান্ত আগে আগে এগিয়ে গিয়েছিল। আমায় ওভাবে থমকে দাঁড়িয়ে পড়তে দেখে সে আমার সামনে এসে যে কথাটা বলল তা আমি কখনোই অনুমান করতে পারিনি। সে আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কিছু অনুভব করতে পারছেন ঠাকুর মশাই? ওই লক্ষ্মীকান্ত কিন্তু আসলে অতি সাধারণ কোনো মানুষ ছিল না। তবে সেই মুহূর্তে তার মুখে এমন কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলেও তার মুখের দিকে তাকিয়ে তার মুখে যখন একটা হাসি দেখতে পেলাম, তখন বুঝতে পারলাম এর রহস্য বড় গভীর। তাই বললাম, তোমার বাড়িতে কি আছে বলো তো লক্ষ্মীকান্ত? এমনটা তো সচরাচর দেখা যায় না। সেটা তো জানতেই চাই ঠাকুর মশাই, সেটাই জানতে চাই। তাই তো আপনাকে ডেকে নিয়ে এলাম। এখন আপনি এর কোনো একটা ব্যবস্থা করুন। আপনি আসুন ঠাকুর মশাই, আসুন।
এবার কিন্তু আর কোনো অসুবিধা হলো না। আমি স্বাভাবিকভাবেই বাড়ির ভেতরে ঢুকে গেলাম। লক্ষ্মীকান্তর বউ আমাদের কথাবার্তা শুনে বোধহয় বাড়ির দরজার সামনে ঘোমটা মাথায় নিয়ে এসে দাঁড়িয়েছিল। আমায় দেখে লক্ষ্মীকান্ত বলে উঠল, ওগো, কই গো, ওই যে সে দেখো ঠাকুর মশাইকে নিয়ে এসেছি, সেই যে যার কথা পাগলটা বলে গিয়েছিল, মনে আছে? আমি ভয়ে ভয়ে লক্ষ্মীকান্তর দিকে আর একটু এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই কথাটা শুনেই চমকে দাঁড়িয়ে পড়লাম। লক্ষ্মীকান্ত দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় পড়লাম, পাগল? কোন পাগলের কথা বলছো তুমি, বলো তো? ঠাকুর মশাই, আগে আপনি বাড়িতে আসুন, একটু জল পান করুন, তারপর তো আপনাকে সব বলবো বলেই তো আপনাকে ডেকে এনেছি। তার বাড়ির দাওয়ায় বসে শুধু জল নয়, তার সাথে সামান্য ফলাহার করলাম। আর তারপরে বাড়ির দাওয়ার কাছে বসে লক্ষ্মীকান্ত আমায় শোনালো এক আশ্চর্য ঘটনা। সেই কথা শুনতে শুনতে আমি কতবার যে চমকে উঠে চারিদিকে তাকিয়েছিলাম তা মনে নেই। লক্ষ্মীকান্ত বলতে শুরু করলো, ঠাকুর মশাই, আমরা জাতিতে ব্রাহ্মণ। আমার ঠাকুরদা এই গ্রামের মন্দিরের পুরোহিত ছিলেন। আমার বাবাও সেই মন্দিরের পুরোহিতের কাজ করেছেন বটে, তবে আমার ভাগ্যে আর সেটা জোটেনি। ভাগ্য আমাদের সাথে এক চরম লীলা খেলা খেলেছে ঠাকুর মশাই, আর তাই আমাদের আজ এই দুর্গতি। জমানো অর্থ যা রয়েছে তা দিয়েই কোনো রকমে চলে যায়। গ্রামের জমিদার বাড়ি থেকে মাসোহারা একটা পাই। বাবা জমিদার বাড়িতেই পুরোহিতগিরি করেছেন, আর খাস জমি আছে কিছু, সেখান থেকে যা আসে তাতে আমাদের দুজনের কোনো রকমে চলে যায়। আমাদের গ্রামে যে মন্দিরটা রয়েছে সেখানে মা কালীর মূর্তি রয়েছে। আমার ঠাকুর দেখো স্বপ্নাদেশ পেলেন যে আমাদের বাড়ির পিছনে যে নদীর ঘাটটা রয়েছে সেই ঘাটের কাছে এসে এক মহালক্ষ্মীর মূর্তি দেখেছেন। সেই মূর্তি তুলে নাকি ঠাকুরদা স্বপ্নের মধ্যে আমাদের বাড়ির পিছনের ওই অশ্বত্থ গাছের তলায় স্থাপন করেছেন। আর তারপরেই আমাদের গোটা সংসার ভরে উঠেছে ধনদৌলত, ঐশ্বর্য আর শান্তিতে। কিন্তু ঠাকুরদা ছিলেন মা কালীর উপাসক, তাই লক্ষ্মী মূর্তি তিনি প্রতিষ্ঠা করতে চাইলেন না, আর সেটাই আমাদের কাল হলো। তারপর থেকেই কেমন করে যেন গোটা সংসার ভেঙে পড়তে শুরু করলো। ঠাকুরমশাই পড়লেন অসুস্থ হয়ে, আর সেই অসুস্থতা আর ছাড়ল না। মৃত্যুর আগে তিনি বাবাকেও বলে গিয়েছিলেন ওই অশ্বত্থ গাছের তলায় মহালক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠা করতে। সেই দেবী মূর্তি কেমন হবে সে কথাও তিনি বলে গিয়েছিলেন। কিন্তু ঠাকুরদার মতো আমার বাবাও যে গ্রামের মন্দিরের কালী মায়ের উপাসক, তিনি মহালক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠা করতে চাইলেন না। তিনি মনে করলেন মৃত্যুর সময় ঠাকুরদা ভুল কথা বলেছে। এভাবেই কিন্তু বাবার সময় থেকেই সংসারে আরো অবনতি হতে শুরু করলো। কিন্তু কোনো এক কারণে আমার বাবাও তা করতে চাইলেন না। দেখতে দেখতে এক সময় আমার বাবা পড়লেন প্রবল অসুস্থতায়। সেই অসুস্থতার মধ্যে একদিন রাতে তিনি আরো এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন ওই নদীর ধারে অশ্বত্থ গাছের তলায় একটি বাচ্চা মেয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। সেই মেয়েটি দুটো হাত এমনভাবে বাবার দিকে বাড়িয়ে দিয়েছে যেন বাবার কোলে উঠতে চাইছে। বাবার স্বপ্নের মধ্যেও তাকে কোলে তুলে নিতে চাননি, কিন্তু স্বপ্নের মধ্যে তো আমাদের জোর চলে না, তাই বাবা তাকে কোলে তুলে নিতে পারেননি, এমনকি তার কাছেও যেতে পারেননি। সেই মেয়েটি রাগে দুঃখে অভিমানে বাবাকে নাকি বলেছিল, আমায় কোলে তুলে নিলি না তো, আমায় কোলে তুলে দেখলি না তো, তোর বাড়িতে আর আমি থাকবো না। বাবা এমন স্বপ্ন দেখলেন, কিন্তু এরপরেও বাবা এই স্বপ্নের কোনো মানে বুঝতে পারেননি। তিনি একবার ভেবেছিলেন বোধহয় সেই মহালক্ষ্মী আমাদের বাড়িতেই প্রতিষ্ঠা পেতে চাইছেন, কিন্তু অমন মূর্তি প্রতিষ্ঠা করে মন্দির প্রতিষ্ঠা করার ক্ষমতা তো আমাদের নেই।
এদিকে জমিদার কালীর উপাসক, তিনিও এখানে মহালক্ষ্মীর মন্দির প্রতিষ্ঠা করতে দেবেন না। তো দেখতে দেখতে বাবার অসুস্থতা আরো বাড়তে লাগলো। বাবা আমার জন্মের বেশ কয়েক বছর পরেই মারা গেল। আমি ব্রাহ্মণ হয়েও তাই ব্রাহ্মণের কাজকর্ম খুব বেশি শিখে উঠতে পারিনি বলে আমার আর সে কাজও চলল না। জমিদার বাড়ি থেকে আমার মায়ের সময় থেকে মাসোহারা পাই। মা মারা যাবার আগেই আমার বিয়ে দিয়ে দিয়েছিলেন। বিয়ের বছর দুয়েকের মধ্যেই আমার এক ফুটফুটে মেয়ে হলো। সেই মেয়ের বয়স যখন 7, তখন সেই মেয়ে একদিন দিনের বেলায় খেলতে খেলতে ওই নদীর জলে গিয়ে পড়ল। নদীর বাঁকের ওপাশে কয়েক ঘর বসতি রয়েছে। তারা দেখতে পেয়েছিল এক অদ্ভুত দৃশ্য। দিনের আলোয় তারা দেখেছিল ওই নদীর জল থেকে 2 হাত বাইরে বেরিয়ে এসে আমার মেয়েকে নাকি নদীর জলে টেনে নিয়ে গেছে। সেই 2 হাতে পরা রয়েছে সোনার অলংকার। আমি প্রথমে মনে করেছিলাম মনের ভুল, তারা কি দেখতে কি দেখেছে। কিন্তু মেয়ের শোকে দুঃখে আমি আর আমার স্ত্রী প্রায় পাগল হয়ে গেছিলাম ঠাকুর মশাই, প্রায় পাগল। লক্ষ্মীকান্ত তার কথা বলে চলল। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা লক্ষ্মীকান্ত স্ত্রীর গলা শুনতে পেলাম। সে যে আছাড়ে পাছাড়ে কেঁদে চলেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। লক্ষ্মীকান্তর দিকে তাকিয়ে দেখলাম সেই সন্ধ্যা হওয়ার আগের সামান্য আলোতে তার 2 চোখের কোণে জল চিকচিক করে উঠেছে। লক্ষ্মীকান্ত এর পরেও ধরা গলায় বলতে লাগলো, ঠাকুর মশাই, সেই যে আমার মেয়ে গেল, সেই গেল, তার মৃতদেহটাও আমরা খুঁজে পাইনি। নদীর জলে তাকে যে কোথায় ভাসিয়ে নিয়ে গেছে তা আমি আর জানি না। কিন্তু তারপরেই প্রত্যেক পূর্ণিমার রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখি ঠাকুর মশাই। আমি দেখতে পাই ওই নদীর জল থেকে কে যেন উঠে আসছে। তার মুখ ভালোভাবে দেখা যায় না। চাঁদের আলোয় তার পিছনে তার মাথার এক পাশ থেকে গোটা চাঁদটা দেখা যায়, কিন্তু কিছুতেই তার মুখটা আমি দেখতে পাই না। লম্বা তার মাথার চুল, তার এক হাতে কোমরের কাছে কলসির মতো কি একটা যেন ধরা, আর তার আরেকটা হাত সামনের দিকে উঁচু হয়ে রয়েছে। সে হাঁটতে হাঁটতে আমার বাড়ির দিকেই আসতে থাকে, আর একটা মেয়ের গলা আমি শুনতে পাই। রাখতে পারলি না তো আমায়? পারলি না তো রাখতে? আমি আবার আসব, আমি আবার ফিরে আসব, দেখিস আমি তোর কাছে ঠিক আসব। প্রথম স্বপ্ন দেখে উঠে নিজেকে আর আটকে রাখতে পারতাম না ঠাকুর মশাই। বউকে সমস্ত কথা বলতেই সেও কেঁদে ফেলত। দেখতে দেখতে আজ বছর 3 কেটে গেছে ঠাকুর মশাই। আমি একটানা তার কথাগুলো শুনতে শুনতে অবাক হয়ে যাচ্ছিলাম। স্পষ্ট বুঝতে পারছিলাম এই বাড়িতে ওই অশ্বত্থ গাছের পেছনে নিশ্চয়ই কোনো একটা অদ্ভুত কারণ রয়েছে। কিন্তু মুখে বললাম, লক্ষ্মীকান্ত, এখনো কি প্রত্যেক পূর্ণিমাতে তুমি সেই স্বপ্ন দেখো? হ্যাঁ ঠাকুর মশাই, দেখি। তবে শুধু এক পূর্ণিমা ছাড়া। আজ থেকে প্রায় মাস কয়েক আগেকার কথা। সেদিন আমাদের গ্রামে একটা অদ্ভুত পাগল এসে উপস্থিত হলো। সে পাগল গোটা গ্রাম ঘুরতে থাকে, হাতে একটা লাঠি নিয়ে কী সব যেন বলে। তার কোনো কথাই বোঝা যায় না ঠাকুর মশাই। আমার বাড়িতে এসে আমার বাড়ির উঠোনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর আমায় বলল যে আজ রাতে এসে আমার বাড়িতে থাকতে চায়। আমি প্রথমে পাগল ভেবে একটু আপত্তি করলেও পরে ভাবলাম অতিথি নারায়ণ, থাকতে চাইছে যখন থাকুক। কিন্তু রাতের বেলায় তাকে খাবার দিতে গিয়ে দেখা যায় যে সে খাবে না, এমনকি সে ঘরে ঘুমোবে না। সে নাকি ওই অশ্বত্থ গাছের তলায় ঘুমোতে চায়। আরও একটা অদ্ভুত কাজ সে করেছিল ঠাকুর মশাই। সেই কাজের কোনো অর্থ আমি বুঝতে পারিনি। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম লক্ষ্মীকান্ত কার কথা বলতে চলেছে। ইতিমধ্যে অন্ধকার নামতে শুরু করেছে, আর সেই অন্ধকারের মধ্যেই এদিকে ওদিকে তাকাতে তাকাতে আমার গোটা শরীর মাঝে মাঝে কেমন যেন শিরশির করে উঠছিল।
এ অমর জীবন ছাড়া আর কেউ হতে পারে না। এই বাড়িতে কোনো দেবী প্রতিষ্ঠা পেতে চাইছে, আর সেই কারণেই অমর জীবন এখানে এসে আগে থেকেই আমার আশার ইঙ্গিত দিয়ে যায়নি তো। লক্ষ্মীকান্ত তখনও বলে চলেছে, ঠাকুর মশাই, সে আমার গোটা বাড়ি চারিদিকে তার হাতের লাঠি দিয়ে বাঁপতে লাগলো, আর মনে মনে কি যেন হিসাব করতে লাগলো। আমি তার কথা স্পষ্টভাবে শুনতে না পেলেও কিছু কিছু কথা আমার কানে এসেছিল। আর 6 মাস পরে পূর্ণিমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক পূর্ণিমাতেই সে আসবে। হ্যাঁ, তারপরে আর কোনো দুঃখ থাকবে না তো। বড় কষ্ট হয়েছে, তাই না? হ্যাঁ, বড় কষ্ট হয়েছে। আর হবে না। আর কয়েক মাস অপেক্ষা কর। আর 6 মাস অপেক্ষা কর। এমন সব উদ্ভট কথাবার্তা সে বলে চলেছিল, সে কি বলবো। তবে পরদিন সকালে সে অনেক ভোরে আমায় দরজার কড়া নেড়ে ঘুম ভাঙায়। তারপর আমি বাইরে বেরোতেই দেখি সে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। আমার কেমন যেন রাগ হয়েছিল, তাই বললাম, কি ব্যাপার? হ্যাঁ, এত সকালে তুমি ঘুম ভাঙালে কেন? তোর ঘুম যে ভাঙতে হবে, তোর ঘুম যে ভাঙছে না। সে আসবে, সে 6 মাস পর পূর্ণিমার দিন আসবে। তবে সে এলেই তুই মুক্তি পাবি। সব ঠিক হয়ে যাবে, দেখবি তোর মেয়ে ফিরে আসবে। আবার তোর মেয়ে ফিরে আসবে। মেয়ে ফিরে আসার কথা শুনে কিন্তু আমি একটু অবাক হয়ে গেলাম। আমার মেয়ে যে ওই জলে ডুবে মারা গেছে সে কথা তার জানার কথা নয়। হ্যাঁ, আর তাকে কেউ সে কথা আবার বলতেই বা যাবে কেন? আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম, আর সে আমার চোখের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে বিড়বিড় করতে করতে চলে গেল। তাই ঠাকুর মশাই, আজ আপনাকে দেখে তার কথাই বড় মনে পড়ছে। 6 মাস পূর্ণ হয়ে গেল আজ সেই পূর্ণিমা ঠাকুর মশাই, আর তাই আপনাকে এখানে ডেকে নিয়ে এলাম। আমার মেয়েকে ফিরিয়ে দিন ঠাকুর মশাই, আমার মেয়েকে আপনি ফিরিয়ে দিন। আমি তার কথায় এবার বিপদে পড়ে গেলাম। ততক্ষণে ঘরের ভেতরে থাকা ওই স্ত্রীলোকটি মাথায় ঘোমটা বড় করে টেনে আমার পায়ের কাছে এসে বসে পড়েছে। আমি তাড়াতাড়ি পা সরিয়ে নিলাম। সেই দুজনের কান্নার জল আর কান্নার শব্দ যেন আমার মনের ভিতর পর্যন্ত স্পর্শ করতে লাগলো। তোমরা জানো, মানুষের মৃত্যু, মানুষের দুঃখ, এই সমস্ত আমি সহ্য করতে পারি না। আমি তাই বললাম, দেখো, সে তোমায় কি বলে গেছে তা আমি জানি না, তবে তোমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমি এখানে আজকের দিনটা থেকে যেতে পারি, আমি চেষ্টা করতে পারি তোমাদের যাতে কোনো কিছু সুবিধা হয়, কিন্তু বাকি সবটাই মধুসুন্দরী দেবীর হাতে। না ঠাকুর মশাই, আপনি পারবেন আমার মেয়েকে ফিরিয়ে দিতে। আপনিই পারবেন। আমার মেয়েকে আপনি ফিরিয়ে দিন ঠাকুর মশাই, ফিরিয়ে দিন। সে রাতটা তার বাড়িতে থেকে গেলাম। আমি জানি না আমি তার জন্য কি করতে পারবো, কিংবা আসলেই অমর জীবন যা বলে গেছে সে কথা সত্যি হবে নাকি। তবে সমস্ত কিছুর একটা ধারণা আমি করতে পারছিলাম, আর এটাও বুঝতে পারছিলাম সেই মহালক্ষ্মী দেবীর মূর্তি যদি অশ্বত্থ গাছের তলায় স্থাপন করা যায় তাহলে হয়তো বিপদ কেটে যেতে পারে। কিন্তু তাই বলে তার মেয়ে ফিরে আসবে, এমন একটা অবাক করা ঘটনা কি ঘটতে পারে? সেদিন রাতে কোনো রকমে খাওয়া দাওয়া করে লক্ষ্মীকান্তকে জোর করে আমি ঘরে পাঠিয়ে দিলাম। আমি দাওয়ার উপরে বসে রইলাম অনেক রাত পর্যন্ত। সেখানে বসে বসে মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। মধুসুন্দরী দেবীর কথা মনে মনে ভেবে চলেছি। এমন সময় মনে হলো আমার ঠিক পাশে এসে কেউ যেন দাঁড়িয়েছে। ব্যাপারটা মনে হতেই চোখ খুলে অন্ধকারে তাকিয়ে প্রথমে কিছুই দেখতে পেলাম না।
এদিকে সেদিন পূর্ণিমার চাঁদ উঠেছে বটে, কিন্তু কিন্তু আমি যেখানে বসে রয়েছি তা হলো লক্ষ্মীকান্তর বাড়ির সামনের দিকটা। বাড়ির ছায়া আমার সামনে এসে পড়ছে। আশেপাশে তাকাতে চাঁদের আলোয় চারপাশটা একেবারে স্পষ্টভাবে দেখতে পেলাম। তাহলে একটু আগে চোখের সামনে এমন অন্ধকার মনে হলো কেন? আসলে আমি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। ঘোর কাটতেই একটা ব্যাপার বুঝতে পেরে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। এই বাড়িতে পা দেওয়ার সময় যে অনুভূতি প্রথমবার হয়েছিল সেই অনুভূতিটা আরও একবার হলো। আমি স্পষ্ট বুঝতে পারলাম এই রাতে এই বাড়ির মধ্যে শুভ কিছু একটা এসে পড়েছে, আর তার প্রভাব অনেক। আমি বাড়ির দাওয়া ছেড়ে নিচে নামলাম। তারপর এক পা করে হেঁটে সেই অশ্বত্থ গাছের দিকে এগিয়ে যাব, কিন্তু সেদিকে তাকাতেই থমকে দাঁড়িয়ে পড়লাম। গোটা গ্রামের শব্দ যেন থেমে গেছে। কোথা থেকে একটু আগে পর্যন্ত শুনতে পাচ্ছিলাম, এখন দেখি চারিদিক নিস্তব্ধ, আর অশ্বত্থ গাছের তলায় কে যেন বসে রয়েছে। যে বসে রয়েছে তাকে আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না, অথচ স্পষ্ট বুঝতে পারছি যে গাছের তলায় বসে রয়েছে একটা বাচ্চা মেয়ে। ভিন্ন অন্য কিছু হতে পারে না। আমি এক পা করে অশ্বত্থ গাছের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই বুঝতে পারলাম একটা প্রবল বাধা আমার সামনের দিকে এগিয়ে যেতে নিষেধ করছে। যেন কেউ আমায় থামিয়ে দিয়ে বলতে চাইছে, আর যেন না এগোই, এগোলেই মহাবিপদ। আর এগিও না, আর এগিও না তারানাথ, আর এগোলে বিপদ হবে। আমি পাথরের মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে রয়েছি। এমন সময় একটা বাচ্চা মেয়ের হাসি শুনতে পেলাম, আর সেটা শুনতে পেয়ে আমার গোটা শরীর একেবারে ভয়ে কেঁপে উঠল। আমার দুটো চোখ দিয়ে জল বাইরে বেরিয়ে আসতে শুরু করলো। আমি সেখানেই মাটির উপর থপ করে বসে পড়লাম। তারপর হাঁটু মুড়ে সেখানে বসে হাত জড়ো করে বললাম, মা, মা, তুমি এসেছো মা? তুমি তো করুণাময়ী। তাহলে তাহলে এই অভাগা লক্ষ্মীকান্তকে এত শাস্তি দিচ্ছ কেন মা? আবার সেই বাচ্চা মেয়ে খিলখিলিয়ে হাসির শব্দ শোনা যায়। তার হাসির শব্দটা যেন আমার কানের মধ্য দিয়ে ঢুকে মাথার ভেতরে বাজতে শুরু করেছিল। আমার দু চোখ বেয়ে নেমে আসা জলের ধারা যেন থামতে চাইছিল না। আমি আরো কাতর গলায় বললাম, আমায় আমায় এখানে ডেকে আনলে কেন মা? আমি আমি লক্ষ্মীকান্তকে কী বা সাহায্য করতে পারি? তুমি নিজে যখন স্বয়ং এখানে রয়েছো। এতক্ষণ পরে সেই বাচ্চা মেয়েটির গলা আমি শুনতে পেলাম। গভীর ভরাট অথচ শিশু কণ্ঠ, মেয়েলি শিশু কণ্ঠ সেটা। সবই যে আগে থেকে ঠিক করা রয়েছে তারানাথ। তুই না এলে যে আমার মুক্তি ঘটতো না, আমি যে প্রতিষ্ঠা পেতাম না। কাল সকালে এই অশ্বত্থ গাছের সামনে মাটির তলায় খুঁড়ে দেখিস, সেখানে আমার মূর্তি রয়েছে। সেই মূর্তি প্রতিষ্ঠা করিস, তাহলেই আবার সব আগের মতো হয়ে যাবে। কথাটা বলতে বলতে সেই আধো অন্ধকার দেখতে পেলাম গাছের তলা থেকে সেই বাচ্চা মেয়েটির মূর্তি যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আমি মাটির উপর লুটিয়ে পড়ে বললাম, মা, মা যেও না, মা যেও না। হাওয়ায় ভেসে আসা সেই শিশুর গলার স্বর আরো একবার শুনতে পেলাম যেন বহু দূর থেকে। কেউ বলে চলেছে, আমি আবার আসবো, কিন্তু তখন যে তুই আর এখানে থাকতে পারবি না, তোকে যে চলে যেতে হবে। তোর কাজ সম্পূর্ণ হয়েছে তারানাথ। আমি মহাশূন্যের মতো সেদিকে তাকিয়ে রইলাম। তারপরে যেন একটা ঘোর আমায় সেই গাছের দিকে আকর্ষণ করতে লাগলো। আমি হাঁটতে হাঁটতে সেই গাছের তলায় গিয়ে গাছের গায়ে একটা হাত রাখতেই মনে হলো গোটা গাছটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে। সেই গাছের গায়ে আরও একটা হাত রাখতে মনের ভেতরের সমস্ত দ্বন্দ্ব যেন শান্ত হয়ে আসতে লাগলো। আমি গাছের গোড়াতে আস্তে আস্তে বসে পড়লাম।
আমার কান্না তখনও থামেনি। সে কান্না আমার থামার নয়। আমি সামান্য এক মানুষ। এই পৃথিবীর বুকে আমার জন্ম। এই পৃথিবীর বুকে হেঁটে চলাই আমার জীবনের ধর্ম। আর সেই সামান্য আমি আজ অনুভব করতে পেরেছি মহাশক্তিমান এক ঈশ্বরের অংশকে, এক মাকে। এই যে চরম পাওয়া, এ পাওয়া নেহাত কম পাওয়া নয়। ভাগ্য বিধাতা আমার ভাগ্যে যা লিখে দিয়েছেন তাই হবে। তবে আমার ভাগ্যের সাথে এখানে একটুকু হয়তো লক্ষ্মীকান্তের ভাগ্য যোগ ছিল। মনের মধ্যে এসব কথা ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। পরদিন সকালে ঘুম ভাঙল লক্ষ্মীকান্তর ডাকে। তরমর করে উঠে বসে দেখি লক্ষ্মীকান্ত আমার সামনে দাঁড়িয়ে চিন্তিত মুখে। আমায় উঠতে দেখে সে বলল, আপনি বাড়ির বাইরে সারা রাত কাটালেন আর আমি ঘরের মধ্যে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কিন্তু ঠাকুরমশাই কি বলবো, অনেক রাত পর্যন্তই জেগেছিলাম। তারপর যে কি মরণ ঘুম চোখে লাগলো। উফ, সে ঘুম ভাঙলো গিয়ে একদম সকালে। আমি সব কিছুই বুঝতে পারছিলাম, কিন্তু কোন একটা অদ্ভুত কারণে তাকে কিছুই বলতে ইচ্ছে করছিল না। আমি শুধু বললাম, এই অশ্বত্থ গাছের তলায় মাটি খুললেই তুমি সেই দেবী মূর্তি পেয়ে যাবে। সেই দেবী তোমার বাড়িতে প্রতিষ্ঠা পেতে চায়। তাকে প্রতিষ্ঠা করলেই সব হবে লক্ষ্মীকান্ত, সব হবে। আমার কথায় লক্ষ্মীকান্ত কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর কাপা গলায় বলল, আমার মেয়েকে ফেরত পাবো তো ঠাকুর মশাই? তুমি এখানে মাটি খুঁড়ে সেই মূর্তি পেলে এখানেই সেই মূর্তি নিজের মনের ভক্তি দিয়ে প্রতিষ্ঠা করো। তার জন্য মন্দির বানানোর প্রয়োজন নেই। তাহলেই তোমার সব বিপদ মিটে যাবে। আমার একটু কাজ রয়েছে, আমি ও বেলার মধ্যেই ফিরে আসব। লক্ষ্মীকান্ত আর তার স্ত্রী প্রবল অনুরোধ উপেক্ষা করে আমি সেখান থেকে চলে এসেছিলাম। সেদিন বিকেল পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম সেই গ্রামের শ্মশানে। বিকেলের দিকে সেই গ্রামেরই একজনের মারফত জানতে পেরেছিলাম লক্ষ্মীকান্ত সেই মূর্তি উদ্ধার করতে পেরেছে। তার নিজের সামর্থ্য দিয়ে সেই মূর্তি সে ওই অশ্বত্থ গাছের তলাতেই স্থাপন করেছে। আমার এইটুকুই জানার ছিল। আমি তারপর সেখান থেকে চলে এসেছিলাম। জানি না মনের মধ্যে কি উথাল পাথাল চলছিল। বারবার মনে হচ্ছিল সেখানে থাকার আমার আর কোনো প্রয়োজন নেই। সেখানে আমি থাকলে অনর্থ ঘটে যাবে। তবে সেই লোকটির মুখে খবর পেয়েছিলাম কোনো এক সাধুকে নাকি লক্ষ্মীকান্ত গোটা গ্রাম খুঁজে বেড়াচ্ছে। তাই সেই গ্রামের শ্মশানেও আর থাকার ইচ্ছে হয়নি। সেই লোকটিকে বলেছিলাম লক্ষ্মীকান্তের সাথে দেখা করে তাকে বলে দিতে। লক্ষ্মীকান্তকে বলে দিও আমার কাজ শেষ হয়েছে, আমি চললাম। তার সব আবার ফিরে আসবে, দেবী নিজে আমায় বলেছে। সেই লোকটি কি বুঝলো তা জানি না। তবে আমার চলে যাওয়ার পথের দিকে সে অনেকক্ষণ ঠায় তাকিয়েছিল। বহু দূর থেকে তাকিয়ে আমি যখন গ্রামের দিকে দেখেছিলাম তখন কেমন যেন মনে হচ্ছিল কতগুলো লোক অস্পষ্ট ছায়ামূর্তির মতো এদিকেই ছুটে আসার চেষ্টা করছে। আমি আর তাড়াইনি। হন হন করে পা বাড়িয়েছিলাম অনির্দিষ্ট গন্তব্যের দিকে। তারানাথ থামতেই আমরা বুঝতে পারলাম তার গল্প শেষ হয়েছে। কিন্তু তারানাথ কেমন উদাস দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়েছিল দেখে আমরা কিছুই বলতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না। সেই দেবী তো বলেছিলেন সব ঠিক হয়ে যাবে, আর অমর জীবন বলেছিল লক্ষ্মীকান্তর মেয়ে আবার ফিরে আসবে। আর তার মেয়ে কি ফিরে এসেছিল? সে কথা কি আপনি জানতে পেরেছিলেন? তারানাথ আমাদের দিকে যে দৃষ্টিতে তাকালো সে দৃষ্টির ব্যাখ্যা করার ভাষা আমার কাছে নেই। তার দৃষ্টিতে একটা ভয় ছিল। হঠাৎ করে এমন একটা ভয় তার দৃষ্টিতে এলো কেন তা আমরা বুঝতে না পেরে চুপ করে বসে রইলাম। তারানাথ একটু থেমে থেমে স্বগতোক্তির মতন বলে উঠল,
এই ঘটনার বছর চারেক পরে আমি কোনো একটা কাজে ওই বহরমপুরের আশেপাশে গিয়েছিলাম। কি মনে হতে সেই গ্রামে আবার গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি একটা বড় ধাক্কা খেয়েছিলাম। লক্ষ্মীকান্তর বাড়িতে গিয়ে শুনেছিলাম একটা আশ্চর্য ঘটনা। যেদিন সে ওই দেবী মূর্তি প্রতিষ্ঠা করেছিল তার পরদিন অনেক রাতের দিকে নাকি তার মেয়ে আবার ফিরে এসেছিল। সেই আগের মতোই চোখ, মুখ, নাকের গড়ন আগের মতোই দেখতে, শুধু খানিকটা লম্বা হয়ে গেছে। দেখে মনে হয় তার সেই 7 বছরের মেয়ে এখন প্রায় 10 বছরের হয়ে গেছে। লক্ষ্মীকান্তর মুখে কথা শুনে তার মেয়েকে দেখার বড় স্বাদ হয়েছিল, কিন্তু তার মেয়ের বয়স তখন বেড়েছে। তার বিয়েও দিয়ে দিয়েছে লক্ষ্মীকান্ত। লক্ষ্মীকান্তের কাছে আর বসে থাকার সাহস হয়নি আমার। এমন আশ্চর্য ঘটনা সেই গ্রামে সবাই জানতো, কিন্তু এটা কি করে হয়েছিল তার কোনো উত্তর আমি খুঁজে পাইনি। একটা মেয়ে 7 বছর বয়সে জলে ডুবে মারা গেল, অথচ 3 বছর পরে সে 10 বছরের হয়ে ফিরে এলো। এমন ঘটনা তোমরা কখনো শুনেছ তোমাদের জীবনে? তারানাথ আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেও সে উত্তরের অপেক্ষা করছিল না। তক্তাপুষ ছেড়ে উঠতে উঠতে বলে উঠল, বলছি তোমরা উঠে পড়ো, বুঝলে? আকাশ কালো হয়ে এসেছে, একটু পরে আবার বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে আবার আটকে পড়ে যেতে পারো। এখন ভালোই ভালোই বেরিয়ে পড়ো। তারানাথের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নামতেই বুঝতে পারলাম কিশোরী কোনো একটা ব্যাপার নিয়ে উসখুস করছে। তাই বললাম, কি ব্যাপার বলো তো কিশোরী, তুমি আবার উসখুস করছো কেন? ঠাকুরমশাই এই সমস্ত কথাই বিশ্বাস হলো। সেই দেবী মূর্তি উদ্ধার করা, দেবীর মূর্তি প্রতিষ্ঠা, সমস্ত কিছু। কিন্তু 7 বছরের মেয়েটা মারা গিয়ে আবার 10 বছরে হয়ে ফিরে এলো কিভাবে, সেইটা বুঝতে পারলাম না। আর তুমি দেখলে তারানাথ কেমন যেন আমাদের একরকম তাড়িয়ে দিল, যেন যেন কিছু একটা সে আমাদের বলতে চাইল না। তাড়াতাড়ি আমাদের থেকে নিস্তার পেয়ে গেল যেন। আমি কিশোরীর কথাগুলো বুঝতে পারছি না এমন নয়। স্মৃতি বলতে তারানাথের শেষের কথাগুলো আমাকেও কেমন চমকে দিয়েছিল। কিন্তু ওই যে কিছু রহস্য অজানা থাকাই ভালো। থাক না তারানাথ তারানাথের মতন, থাক অমর জীবন অমর জীবনের মতন, আর থাক লক্ষ্মীকান্তর সেই 7 বছর বয়সে হারিয়ে যাওয়া মেয়েটা, যে 10 বছরের হয়ে কিংবা আরো বেশি বয়সের হয়ে ফিরে এসেছে। বৃষ্টি সবে নামতে শুরু করেছে, তাই আমরা আর অপেক্ষা করলাম না, তাড়াতাড়ি এগিয়ে গেলাম ট্রাম রাস্তার দিকে। শুনছিলেন সুকান্ত দাসের কলমে আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিক ও দেবীর মহিমা। গল্পে কিশোরীর চরিত্রে ছিল সৌরভ, বিভূতির ভূমিকায় অভিক, লক্ষ্মীকান্তের চরিত্রে পার্থ অরণ্যদেব এবং লক্ষ্মীকান্তের মেয়ের ভূমিকায় ছিল মেঘনা। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আরো নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখুন। দেখা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের বঙ্গকথার।